বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাঁ পাশে আছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচন কবে হবে? নির্বাচন দ্রুত করাটাই ভালো হবে? নির্বাচন দরকারটা কেন? নির্বাচন না হলে কি হবে? একসঙ্গে চারটা প্রশ্ন করলাম আমি আপনাদের দুজনকেই। মিস্টার সাদাত হোসেন সেলিম, আপনি প্রথম উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে। আসলে তো একটা সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উপায় একটা নির্বাচন, সকলের অংশগ্রহণ একটা নির্বাচন, নিরপেক্ষ একটা নির্বাচন, জনগণ তার পছন্দসই আপনার প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়ে আপনার রাষ্ট্রকে মালিকানায় তার অংশগ্রহণ ইত্যাদি প্রশ্নে তো আমরা গত 15 বছর যাবৎ নিরলসভাবে আন্দোলন করেছি। এই স্বৈরশাসক ক্ষমতা থাকার পরে তিনটা নির্বাচনকে একেবারে হাস্যাস্পদ এবং নির্বাচনটাকে একেবারে কলঙ্কিত করেছে। সেই থেকে আমরা নির্বাচনটাকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে এসেছিলাম। আমরা সবসময় বলে এসেছি যে একটা দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটা অন্তর্বর্তীকালীন সরকার অথবা একটা দলনিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের জন্য আমরা 15 বছর আমরা আন্দোলন করেছি। এই 15 বছর আন্দোলনে আমাদের প্রায় 20,000 নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন। তারপরে 1 লক্ষ মামলাতে 50 লক্ষের আসামি তারা প্রতিদিন হাইকোর্টের বারান্দায়, আপনার জজ কোর্ট, সুপ্রিম কোর্টের বারান্দায় তারা ঘোরাফেরা করতেন। তো এখানে আপনার গত 7ই জানুয়ারি একটা একতরফা নির্বাচনের পরবর্তীকালে আমরা বিভিন্নভাবে আবার সংগঠিত হয়ে একই দাবির প্রতি সংগঠিত হতেছিলাম। সেক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালায়ন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শেখ হাসিনা হঠাৎ করে পালিয়ে গিয়েছেন, যেটা আমরা সবসময় বলেছিলাম যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই আপনার এই ধরনের স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তো গণ অভ্যুত্থানে কখনো দিনক্ষণ, তারিখ, সময় এবং বিষয় নির্ধারণ করে গণ অভ্যুত্থান হয় না। গণবিস্ফোরণ যে কোনো সময় হয় এবং সেটা হয়েছে। সেই গণবিস্ফোরণে ছাত্র জনতার অগ্রগামী ছিলেন এবং ছাত্র জনতার বিপ্লবে এবং তাদের আন্দোলনের ফসল হিসাবে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রধানত এবং একমাত্র কাজ হলো যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। একটা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে। নির্বাচিত সরকারেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যাগুলো তারা চিহ্নিত করা আছেই এবং সেই চিহ্নিত করে সেগুলো সমাধান করার জন্য তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই আমরা ধারণা করছি। তারপরেও আমরা বলেছি 17 বছর আপনার একটা স্বৈরাচারী সরকার দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশের বিভিন্ন আপনার প্রাতিষ্ঠানিক যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে ধ্বংস করেছে। আজকে আমরা এক এক করে সেগুলোর ধ্বংসের নমুনাটা আমরা প্রমাণ পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে আপনার একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের 5 জন নির্বাচন কমিশনার শুধু নির্বাচন করে না, নির্বাচন করার জন্য একটা আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার নিরপেক্ষ আপনার প্রশাসন, আপনার একটা দক্ষ আপনার পুলিশ বাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনী ইত্যাদিতে সংস্কার করে একটা নির্বাচন দেওয়ার জন্য আমরা বলেছি। এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্য আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়ম, বিভিন্ন আপনার সংস্থার অনিয়ম, আপনার দুর্নীতি ইত্যাদি বিষয়গুলোকে আমরা বলেছি একটা যৌক্তিক সময় নির্ধারণ করে আপনারা এই সংস্কারগুলো করে আপনারা নির্বাচন দেন। তাহলে নির্বাচনটা অনিবার্য, নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই। আমরা বিগত 4টি আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেখেছি। একটা বিচারপতি আপনার শাহাবুদ্দিন আহমদের সময় দেখেছি, বিচারপতি হাবিবুর রহমানের সময় দেখেছি, বিচারপতি লতিফুর রহমানের সময় দেখেছি এবং আমরা আপনার ফখরুদ্দিন আহমেদের আপনার তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। ফখরুদ্দিন আহমদের চাইতে এর আগে যে 3টি তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই তত্ত্বাবধায়ক সরকার জানতো যে তাদের কী কাজটা এবং তাদের একটা টাইম লিমিটেশন ছিল। তারা সেই কাজটা করেই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে কিন্তু তারা আপনার আজকে জাতির কাছে অত্যন্ত আপনার নন্দিত হয়ে আছেন এবং একটা সুষ্ঠু নির্বাচন করেছেন, যে নির্বাচনে ব্যাপারে কারোই তেমন কোনো বড় কোনো অভিযোগ নেই। কিন্তু মিস্টার ফখরুদ্দিন সাহেব তিনি কিন্তু জানতেন না যে তার ডিউরেশন কতদিন এবং তাকে কি কাজ করতে হবে, যে কারণে তিনি সমস্যায় পড়ে গেছেন। আপনার সেখানে বিভিন্ন উপদেষ্টারা ছিলেন, তারা এক একজন এক এক রকম চিন্তা করতেছিলেন। মঈন আহমেদ নিজে কখন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখেছেন, কখন সরকার প্রধান হওয়ার স্বপ্ন দেখেছেন ইত্যাদি করতে গিয়ে পুরো পরিস্থিতিটাকে এতটা ল্যাজ্জা গোবরে করে দিয়েছেন। সেই সময় কয়েকজন উপদেষ্টা, হোসেন জিল্লুর রহমানকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি,
ওনারা সহ কয়েকজন অত্যন্ত দৃঢ় মনোভাব নিয়ে নির্বাচনের ব্যাপারে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতেই হবে, দিতে হবে, এবং এই নির্বাচনটা দিয়েছেন। কিন্তু মহিউদ্দিন ফখরুদ্দিনের অবস্থাটা এমন হয়েছেন যে তারা এখন আপনার বিদেশে আত্মগোপনে আছেন, জুমার নামাজ অথবা কোনো জানাজার নামাজও তারা পড়তে যান না জনরসের ভয়ে। এখন বর্তমান সরকার ডক্টর ইউনূস তিনি আপনার বিশ্বনন্দিত একজন ব্যক্তি। সেই মুহূর্তে ডক্টর ইউনূসের চাইতে আপনার গ্রহণযোগ্য এবং ডক্টর ইউনূসের চাইতে যোগ্য কোনো আপনার আর কেউ ছিল না, দ্বিতীয় কোনো ব্যক্তির নামও উচ্চারিত হয়নি। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার নাম দেখে আমরা খুবই হতাশ হয়েছি, কারণ তারা কোনো আন্দোলন সংগ্রামের সাথে তারা জড়িত ছিল না। তারা আপনার দেশের এই লুণ্ঠন, আপনার দেশের গণতন্ত্রহীনতার প্রতিবাদে তাদেরকে কাউকে আমরা প্রতিবাদ করতে দেখি নাই। এমনকি তাদের মন্ত্রণালয় চালানোর মতো সেই অভিজ্ঞতা বা দক্ষতা তাদের আছে বলে আমাদের কাছে মনে হয়নি। তো সেই সময় থেকে আমরা বলে এসেছি যে আপনি একটি দক্ষ আপনার উপদেষ্টা পরিষদের মাধ্যমে আপনি প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনি একটা দ্রুত নির্বাচন, একটা রোডম্যাপ ঘোষণা করেন, কারণ রাজনৈতিক দলগুলোর কিছু প্রস্তুতির ব্যাপার আছে। কিন্তু সেই সময়ে আমরা সামনাসামনিও বলেছি যে আপনি উপদেষ্টা মণ্ডলী আপনার সম্প্রসারণ করেন। সেই উপদেষ্টা মণ্ডলী যেটা সম্প্রসারণ করেছে সেখানেও আমরা কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আমরা যেই ফলাফলটা আশা করেছিলাম সেটা আমরা পাইনি। এখন এই উপদেষ্টা মণ্ডলীতে কথাবার্তার মধ্যে আপনার অনেকের কথার সাথে অনেকের কথার কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না, যে কারণে একটা আশঙ্কা অথবা আপনার একটা চিন্তা, একটা বিষয় আমাদের কাছে আসছে যে আসলে সরকারের ইচ্ছাটা কি। সরকারের কিছু উপদেষ্টার বক্তব্যের সাথে কিছু উপদেষ্টার বক্তব্যে মিল নেই, এবং আমরা একটা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি, সেই সুনির্দিষ্ট রোডম্যাপটা আমরা পাইনি। আমরা যদিও প্রধান উপদেষ্টা মহোদয়ের স্বাধীনতা দিবস বিজয় দিবসের প্রাক্কালে আমরা যেটা দেখেছি এবং তিনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যেই আপনার 25 ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন অথবা 26 প্রথমার্ধে, কিন্তু পরবর্তীকালে আবার দেখলাম যে প্রেস সচিব এটাকে আপনার ডিনাই করে সেটাকে 30 জুন পর্যন্ত নিয়ে গেছেন। আমরা আসলে একটা সুনির্দিষ্ট যেমন রোডম্যাপটাও চাই যে একটা সুনির্দিষ্টভাবে বলুক যে কবে নির্বাচন হতে হবে। এছাড়াও কিছু উপদেষ্টার যে তৎপরতা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা দলনিরপেক্ষ আপনার উপদেষ্টা পরিষদ এবং একটা দলনিরপেক্ষ সরকার অধীন নির্বাচন চাই, কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ রাজনীতির সাথে জড়িত হয়ে যেতে চাচ্ছেন, কেউ কেউ রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করছেন, এবং আপনার একটা রাজনৈতিক দল গঠন, তো রাজনৈতিক দল তো সকাল বিকালেই গঠিত হচ্ছে এখন, কিন্তু একটা কিংস পার্টি একটা সরকারের আনুকূল্য একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং সেই দলটাকেই আপনার আগামী দিনে ক্ষমতায় বসানোর একটা পরিকল্পনা কারো মধ্যে আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে চাই আর কি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্যটা এবং আমরা যেই জন্য আন্দোলন করেছি একটা দলনিরপেক্ষ সরকারের, সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে এবং তারা বিতর্কিত হবেন। আমরা মনে করি যে এই যে সংকট, সর্বগ্রাসী সংকট, আমরা প্রকাশ্যে বলছি যে কিছু উপদেষ্টার কার্যকলাপ অথবা কিছু উপদেষ্টার দায়িত্ব পালনের চরম অবহেলাতা, আমরা আপনার সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা বারবার বলেছি, এমনকি আমরা যেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার একটা আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে, সেই আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর একেবারেই আপনার তলানিতে এবং আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আবার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার দায়িত্ব যথাযথ পালন করতে পারছেন না। এখন এই জিনিসটা দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, মানুষের মধ্যে চরম হাহাকার। আমি গতকালকে একটা ব্যাংকে গিয়েছি, ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা এসে বলছেন যে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিপিএসগুলো আছে আমরা সেগুলো ভাঙিয়ে কিন্তু এখন আমাদের দিন যাপন করতে হচ্ছে। এই জিনিসটা যদি এই যে এখন কোনো চাঁদাবাজি নাই, এখন কোনো সিন্ডিকেট নাই, সিন্ডিকেট থাকলেও সিন্ডিকেট ভাঙার মতো যদি ক্ষমতা যদি এই সরকার দেখাতে না পারে, তাহলে তো আমরা হতাশ হওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। তো সব বিষয়গুলো মিলিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলছি যে আপনারা একটা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন, এবং উপদেষ্টাদেরকে বলছি যে আপনারা আপনাদের সংস্কারগুলো আপনাদের যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোতে আপনারা সংস্কার করেন না। সেই মন্ত্রণালয় তো যেইভাবে আছে গত 4 মাসে সেই মন্ত্রণালয়গুলোর কোনো সংস্কার হয় নাই, সেই মন্ত্রণালয় দুর্নীতির কোনো উদ্ঘাটন হয়নি। আপনার সেই মন্ত্রণালয়গুলো যেই আপনার লস দিয়ে যাচ্ছে সরকারি অর্থে, সেই লসটাকে পরিমাণটাকে কমিয়ে আনার ব্যাপারে আপনাদের দৃশ্যত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, যারা 2 বছর চাকরির মেয়াদ বৃদ্ধি করে আপনার সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করে আপনার পেয়েছেন তাদেরকে আইনের আওতায় আনেন। যারা ভুয়া মুক্তিযোদ্ধা 50-এ আপনার স্বাধীনতা পরে জন্মগ্রহণ করে যারা আপনার মুক্তিযুদ্ধ
কর্মযোদ্ধা হিসাবে বেতন ভাতা পেয়েছেন, তাদেরকে আইনের আওতায়, এইসব ব্যাপারে আমরা কিন্তু তাদের কোনো তৎপরতা দেখছি না। আপনার পরিবেশ উপদেষ্টা তিনি সুন্দর কথা বলেন, কিন্তু পরিবেশটাকে ঠিক রাখার জন্য উনি এই 4 মাসে কোনো একটি খাল পুনরুদ্ধার করেছেন, অথবা কোনো একটা খাল পুনরুদ্ধার না করেন, যে নতুন করে আবার দখল হচ্ছেন, সেই দখলের বিরুদ্ধেও কিন্তু কোনো অবস্থানটা নাই। তারপরে আইন উপদেষ্টাকে আমরা বলেছি যে আইনটা এবং বিচারটা সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে। সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর আপনার এত বেশি তাদের আপনার চাহিদা বা এত বেশি তাদের ইয়েটা, সেখানেও আপনি সংস্কার করেন। সংস্কারটা তো আপনি শুধু সংস্কার তো হচ্ছে, দেশটার সংস্কার চলমান। আমরা 71 পরে অনেকগুলো সংস্কার করেছি। আমরা কখনো আপনার পার্লামেন্টারি সরকার থেকে প্রেসিডেন্সিয়াল সরকারে গিয়েছি, সেখান থেকে আবার পার্লামেন্টারি সরকারে এসেছি। সংস্কারটা কেয়ামত পর্যন্ত চলবে এবং চলমান থাকবে। আপনার সংস্কার কমিটিগুলো করেছেন, সংস্কার কমিটিগুলো যে প্রস্তাবনাটা দেবে, সেই প্রস্তাবনাটার ভিত্তিতে একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলে সেই প্রস্তাবনাগুলোকে গ্রহণ করে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং নির্বাচিত সরকারই সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। এটাই শ্রেয় এবং এটাই আমার মনে হয়। কারণ একটা সংস্কার বাস্তবায়ন করতে গেলে যতটা জনসম্পৃক্ততা দরকার বর্তমান উপদেষ্টা পরিষদের এবং বর্তমান সরকার, সেই জনসম্পৃক্ততা নাই। এবং এই জনসম্পৃক্ততা তারা যদি অন্য কোনোভাবে করার চেষ্টা করে, তাহলে সেটা কিন্তু আসলে বুমেরাং হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। এবং আমাদের কাছে আপনার যেটা মনে হয় যে আপনার এটার তো অতীত ইতিহাসও আছে, আপনাকে একটু আগে আমরা বললাম, স্মরণ করিয়ে দিলাম, সেরকম পুনরাবৃত্তি না হোক। এই যে একটা রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, আমরা একটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, আমরা একটা গণতান্ত্রিক বয়ে কথা বলতে পারছি, আমরা সেই চেতনাকেই ধারণ করে আমরা চাই যে বর্তমান সরকার আপনার যে দায়িত্ব এবং তার যেই সুযোগ, এটাই কাজে লাগিয়ে যেন জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। ধন্যবাদ মিস্টার আবু সাইদ খান। ওই একই প্রশ্ন সঙ্গে আরেকটা যোগ করে দিতে পারি যে নির্বাচন কি আদৌ হবে? এই প্রশ্নটাই কারণে যে অনাদি অনন্তকাল তো নির্বাচন না হয়ে পারে না, আমি জানি, এটার উত্তর আপনি এটা বলবেন। কিন্তু তারপর একটা এক্সপেকটেশন অনুযায়ী যে সাধারণ মানুষ তো, বাংলাদেশের মানুষ গত 3টে নির্বাচনে ভোট দিতে পারেন, এবং প্র্যাকটিক্যালি শুধু জাতীয় নির্বাচন বলি কেন, স্থানীয় সরকার নির্বাচন বলি, সোশ্যাল ক্লাবগুলো নির্বাচন বলি, ট্রেড বোর্ডের কথা বলি, যে কোনো নির্বাচনে মানুষ ভোট দিতে পারেন। সো আপনি কি নির্বাচন আদৌ হবে কি না, হলে কবে হবে, নির্বাচন আদৌ দরকার আছে কি না, কতটা জরুরি নির্বাচন করা, নির্বাচন না হলে কি হবে, এরকম নানা রকমের প্রশ্ন মানুষের মধ্যে। কত তাড়াতাড়ি নির্বাচন হওয়া দরকার, এত তাড়াতাড়ি আসলে নির্বাচন করা দরকার আছে কিনা, নাকি আমরা আরও অনেক কাজ বাকি আছে সেটা করবো? প্রথমত হচ্ছে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। কেননা গণ অভ্যুত্থানের মধ্যে যেসব আকাঙ্ক্ষা ছিল, সেই জন আকাঙ্ক্ষার অন্যতম হচ্ছে ভোট দেওয়ার তার ইচ্ছা। কেন গত 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি, অতএব ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা জনগণের ভিতরে প্রবলভাবে ছিল। এক। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন ছাড়া দেশটা কে পরিচালনা করবে? কেননা আমাদের ইতিহাস বলে যে অনির্বাচিত সরকার বেশি দিন স্থায়ী হয় না এবং মানুষ চায় না, এবং সেখানে বল প্রয়োগের বিষয়টা থাকে, যদিও অতীতে যেটা হয়েছে বল প্রয়োগের বিষয়। তো এই সরকারের তো আর সেই ধরনের ব্যাপার নেই, কেননা এই সরকার তো আন্দোলনের ফসল। অতএব আন্দোলনের আকাঙ্ক্ষাকে তারা প্রতিনিধিত্ব করবেন, আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, এটাই তো আমাদের কাছে প্রত্যাশিত। অতএব সেই জায়গা থেকে নির্বাচন তারা দিবেন। এবং অলরেডি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে হয় ডিসেম্বরের মধ্যে অথবা আগামী পরের বছর এর প্রথমার্ধে নির্বাচন হবে। অতএব নির্বাচনের সুনির্দিষ্ট পথরেখা নেই, কিন্তু নির্বাচনের ব্যাপারে তার পিছানোর কোনো সুযোগ নেই, তিনি যেটা বলেছেন। এবং জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে সেটা মেনে নিয়েই বলেছেন যে পথরেখাটা দেন, কখন কিভাবে করবেন সে ব্যাপারে আরও স্পষ্ট হওয়ার দাবি তারা তুলেছেন বিএনপির পক্ষ থেকে, এবং অন্যান্য দলের পক্ষ থেকে আরও স্পষ্ট বক্তব্য ঘোষণা করা হয়েছে। আর একটা হচ্ছে দেশ তো অনেক সংকটে আছে, এই সংকটকেও বর্তমান সরকারের ঠিকমতো মোকাবেলা করতে পারছে না, কারণ এখানে অভিজ্ঞতার ব্যাপার। দেশ পরিচালনা করা একটা রাজনৈতিক কর্মকাণ্ড, এবং আলটিমেটলি রাজনৈতিক দলই দেশ পরিচালনা করে, এবং তারাই সংকটটাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটা তাদের জানা আছে। কিন্তু এখানে যে সরকার গঠিত হয়েছে, বিভিন্ন পেশা থেকে বিভিন্ন জন এসছে, তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগও ছিল না।
তো সেখানে একটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে। তো সেটা এই জন্য এই সরকারের পক্ষে এটাকে দীর্ঘদিন টিকে করা সম্ভব না। অতএব সেই ক্ষেত্রে নির্বাচনটাকে কনসেন্ট্রেট করা উচিত এবং নির্বাচনের প্রয়োজনীয় কিছু সংস্কারও দরকার। এটা ঠিক যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলে তো সংস্কারের কথাটা ভুলে যায়, এবং অতীত দেখেছি যেমন 3 জোটের উপরে রেখা যখন দেওয়া হয় তখন 3 জোটের মধ্যে মানে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল, বিএনপিও ক্ষমতা এসেছে, তারপরে আওয়ামী লীগও ক্ষমতা এসেছে, কিন্তু 3 জোটের রূপরেখা 90-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে দেওয়া 3 জোটের রূপরেখা কেউ বাস্তবায়ন করে নাই। অতএব সংস্কার আমার মনে হয় যে নির্বাচন কমিশন ভালো একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এবং কিছু সংস্কার দরকার। এর ভিতর হলো পুলিশ বাহিনী ডিমোলাইজড হয়ে আসছে, প্রশাসনও ঠিকমতো চলছে না, এখানেও বিভিন্ন রকম বিশৃঙ্খলা আছে। তো একটা ভালো নির্বাচনের প্রয়োজনে এই প্রয়োজনীয় অতি জরুরি সংস্কারগুলো করা উচিত। এবং সেইভাবে আর একটা হচ্ছে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, এবং আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্বটা এই সরকারের। জনগণের পক্ষ যেভাবেই হোক অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল, অতএব তাকে জনগণের কথা শুনতে হবে, জনগণের ভাষা তাদের বুঝতে হবে এবং সেই লক্ষ্যেই পরিচালিত হওয়া উচিত। তারা কি ভাষা বুঝতে পাচ্ছেন? অনেক ক্ষেত্রেই তারা জনগণের ভাষা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারছেন না, সক্ষমতার পরিচয় দিতে পারছেন না। এটা আমি তাদের অসৎ উদ্দেশ্য বলবো না, আমার মনে হয় সেই ক্ষেত্রে তাদের সক্ষমতারও অভাব রয়েছে। মিস্টার সাদাত হোসেন সেলিম, না আমি একটা বিষয় যে রাজনৈতিক দলগুলো কিন্তু খুব স্পষ্ট, তারা বলছে যে নির্বাচন হওয়া দরকার, নির্বাচন দরকার, ঘোষণা করতে হবে, যৌক্তিক সময়, স্পষ্ট করে কিছু বলছে না, সেটাই বা বলছে না কেন? না, অনেকগুলো দল মানে যেমন আমরা আমাদের দল থেকে বলেছি যে যেহেতু সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত সংস্কার কমিটিগুলো তাদের আপনার রিপোর্ট জমা দেবে, তো আমরা ধরে নিলাম যে 31শে ডিসেম্বর জমা দেবে, অথবা আরও 1 মাস যদি বাড়ায় তাহলে জানুয়ারিতেই তারা জমা দেবে। জমা দেওয়ার পরে এরপরে এটা নিয়ে একটা ঐক্যমত সৃষ্টি করে নির্বাচনটা জুনের মধ্যেই 30শে জুনের মধ্যে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি করেছি। কিন্তু রাজনীতিবিদদের সাথে কথা বলে এবং তাদের মনোভাবের মধ্যে বোঝা যাচ্ছে যে ঠিক আছে আপনার 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সেটাও তারা গ্রহণ করতে রাজি আছে, কিন্তু তারা কিন্তু সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছে যে আসলে কবে হবে জিনিসটা। যেটা এখানে প্রধান উপদেষ্টা বলার পরও কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যকে দিয়ে আবার তা খণ্ডিত করে কিন্তু আবার তার প্রেস সেক্রেটারি কিন্তু আপনার বক্তব্য দিয়েছেন যে 30শে জুন পর্যন্ত। তিনি কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে মানে 26শে প্রথমার্ধে, তো প্রথমার্ধটাকে তিনি নিয়ে গেছেন একদম মধ্যক্ষণে। তো সেই ক্ষেত্রেই কিন্তু জনমনে এক ধরনের আপনার একটা শঙ্কা বলেন অথবা জনমনে এক ধরনের চিন্তার বলিরেখা বলেন, এটা ফুটে উঠছে যে আসলে আপনার নির্বাচন, আপনি যে বলছেন যে নির্বাচন আদৌ দরকার আছে কিনা, হবে কিনা। না, নির্বাচনের তো বিকল্প কোনো কিছুই নেই, নির্বাচনের বিকল্প নির্বাচন হতেই হবে এবং সেই নির্বাচনটা দলনিরপেক্ষ সরকারের অধীনে এবং আপনার সুষ্ঠু নির্বাচনটা হতে হবে। সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে সংস্কারগুলো দরকার, নির্বাচন কমিশনকে সংস্কার করার ব্যাপারে অথবা যেমন যিনি দায়িত্বে আছেন এখন সংস্কার তার ব্যাপারে, তিনি তো দীর্ঘদিন যাবৎ এই লাইনেই মানে কাজ করে আসছেন। তো সুতরাং এখানে আমরা মনে করি যে ডিসেম্বরের বেশি দেরি হওয়ার কথা না। এরপর যে সংস্কারগুলোর কথা বলছেন ওনারা কিন্তু সুনির্দিষ্টভাবে বলছেন না যে কী সংস্কার করবেন, এবং গত 4 মাসে কিন্তু ওনাদের সংস্কারের গতিটা অত্যন্ত স্লথ, কিন্তু ওনারা কিন্তু মানে করতে পারছেন না, সংস্কারগুলো মানে করতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ওনারা আপনার উন্নতি করতে পারছেন না। যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু গ্রেপ্তার করতে পারছেন না। তারপর দুষ্কৃতিকারীরা চোখের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে, তারা কিন্তু সেটা আপনার মানে রোধ করতে পারছেন না। এমনকি আপনার কিছু কিছু ক্ষেত্রে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, গুপ্ত হত্যার মতো ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো না ঘটানোর ব্যাপারে ওনাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো ওনারা দৃশ্যমান করতে পারছেন না। তারপরে ধরেন এই যে আমরা তাবলিগ জামাতকে নিয়ে দেখছি যে একটা হানাহানি, মারামারি, কাটাকাটি হচ্ছে, সেটাকে বসে সমাধান করার মতো
মতো ওনারা সেই যোগ্যতাটা দেখাতে পারছেন না। উপদেষ্টা পরিষদের মধ্যে ক্রাইসিস ম্যানেজার হিসেবে কে আছেন বা মুখপাত্র হিসেবে কে আছেন আমরা সেটাও দেখছি না। গার্মেন্টসগুলোতে চলমানভাবে অসন্তোষ মানে হয়ে যাচ্ছে, সেই অসন্তোষের মূলে কি আছে এবং কারা আছে সেটাকে চিহ্নিত করে ওনারা কিন্তু এই সমস্যাটার একটা সমাধান করতে পারছেন না। নিজস্ব যে মন্ত্রণালয়গুলো আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো যে কোথাও সামান্যতম সংস্কার হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো সংস্কার হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ওনারা যদি নিজস্ব মন্ত্রণালয়গুলো সংস্কার করতে, আমরা বলেছি যে না, এখানে উপদেষ্টা মণ্ডলীর আপনার পরিধিটা আরও বাড়ান। যে পরিধিটা বাড়িয়েছে সেখানে কিন্তু আমরা আমাদের জন আকাঙ্ক্ষার আমরা প্রতিফলন আমরা পাইনি। তো সেই কারণে আমরা বলতে চাই যে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সিআইসি, আপনার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, আপনার ওই দিন পত্রিকায় দেখলাম যে তাদের আপনার লসের দ্বিগুণ তারা আপনার লস দিচ্ছে। তার বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, খাদ্য এবং চিনি সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠানগুলো, বিআরটিসি, এগুলো শুধু লস দিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একটা জায়গায় আমি বলছি যে ঠিক আছে, লস দিয়ে যাচ্ছে, এক জায়গায় আপনি এটাকে থামিয়ে তারপর এটাকে আপনাকে এটাকে কমানো শুরু করেন, কিন্তু এটাকে বাড়তেই দিচ্ছেন, এটা তো হচ্ছে না। এখন পর্যন্ত আপনি চাইলেই কিন্তু আপনার পিজি হাসপাতালে আপনি একজন রোগীকে আপনি ভর্তি করাতে পারবেন না। সেখানে আপনাকে হয় ওয়ার্ড বয়ের আপনার কাছে যে ধর্ণা দিতে হবে অথবা আনসারের কাছে ধর্ণা দিতে হবে। অর্থাৎ কোনো ওই সিস্টেমের মধ্যে কোনো সংস্কার এনেছে এটা আমরা কিন্তু মনে করতে পারছি না। তারপরে আপনার এই যে ভারতীয় যে প্রপাগান্ডাগুলো, ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের যেভাবে আপনার আরও কঠিন এবং কঠোর ভাষায় প্রতিবাদ করা দরকার ছিল, সেটাও আমরা কেন জানি আমরা পাচ্ছি না। বাণিজ্যিক ভারসাম্যগুলো রক্ষা করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার সেই উদ্যোগগুলো পাচ্ছি না। তারপরে আমরা বলেছি যে আপনার কৃষক থেকে একদম ভোক্তা পর্যন্ত এখানে যে মধ্যস্বত্বভোগী, এই মধ্যস্বত্বভোগীদেরকে আপনার বাদ দিয়ে মধ্যস্বত্বভোগীদের পরিমাণটা কমিয়ে সরাসরি কৃষকের পণ্যটা যেন ভোক্তার হাতে পৌঁছে আপনি সে একটা সংস্কার করেন। তো সংস্কার বলতে তো আমরা এগুলো বুঝি, তো আমরা তো এখানে যে কোনো পদক্ষেপটা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কাছে দৃশ্যমান নয়। যে কারণে আমরা বলছি, এখনও আমরা বলতে চাই যে আসলে আপনার সংস্কার বলেন এবং পতিত আপনার যে স্বৈরাচারের দোসরদের যে কাউন্সিলররা আছে, বিভিন্ন যে আপনার পৌরসভা এবং আপনার বাতিল করা হয়েছে, সেই কাউন্সিলররা প্রেস ক্লাবে একটা মিটিং করেছেন এবং সেখানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে উপস্থিত হয়েছেন। অথচ সেখানে এই মিটিংটা হওয়ার কথা না, এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যাওয়ার কথা না, এবং সেখানে কোনো আশ্বাসও দেওয়ার কথা না। এখানে দ্রুত জাতীয় নির্বাচন করার পরে জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার তো ইতিমধ্যে আদালতেরও একটা আপনি দেখেছেন যে একটা রায় হয়েছে, এবং আদালতের রায়তে কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই যে বাংলাদেশ যত একদম কিয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, এবং মানুষজন সেটাই চায়। এবং আজকে আওয়ামী লীগ যারা করে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করে তাদের নিজের পায়ে কতটা কুড়াল মেরেছে। তারা যদি ক্ষমতার স্বাভাবিক পট পরিবর্তনের রাস্তাটা খোলা রাখতেন, তাহলে আজকে একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, একবার বিএনপি আসতো, অথবা একবার অন্য রাজনৈতিক দলগুলো আসতো। অর্থাৎ ক্ষমতা পরিবর্তনটা সাংবিধানিক উপায়ে হতো। সাংবিধানিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের পথটাকে রুদ্ধ করে দিয়ে সমস্ত নির্বাচনগুলো আপনার কথার মধ্যে ফুটে উঠেছে যে কোনো সামাজিক ক্লাবের নির্বাচনটা বন্ধ করে দেওয়া হতো, আপনার কোনো ট্রেড বোর্ডের নির্বাচনটা হতো না, স্থানীয় সরকার নির্বাচনটাকে একেবারেই তামাশায় পরিণত করে দেওয়া হয়েছে। উপনির্বাচনগুলোতে ভোটের পরিমাণ হার 1-2% বেশি ছিল না। তো এই ব্যবস্থাপনাটার বিরুদ্ধেই তো আমাদের এই চলমান লড়াইটা ছিল। আমরা 15টা বছর বা 17টা বছর আমরা নিরলসভাবে লড়াই করেছি। এখন এখানে আমাদের সাথে আপনার নতুন কোনো রাজনৈতিক দল হোক, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। নতুন রাজনৈতিক দল হতেই পারে, নতুন রাজনৈতিক দল, কিন্তু আবার যদি সেটা সরকারের যদি ইঙ্গিতে হয়ে থাকে বা হওয়ার চেষ্টা করে, বা কোনো উপদেষ্টা যদি এখানে আপনার বিশেষ ভূমিকা রাখার করে, তাহলে এটা অবশ্যই বিতর্কিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার জীবনের শেষ প্রান্তে এসে আপনার কোনো বিতর্কিত সিদ্ধান্ত না নিয়ে তিনি বরং আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করার জন্য যে প্রক্রিয়াটা দরকার, এবং সেইখানে স্বচ্ছতার সহিত বলা দরকার যে আমরা এই সংস্কারগুলো করে আমরা এই সময় নির্বাচনটা দেবো, এবং সুনির্দিষ্টভাবে। যেমন আমরা বলছি যে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, অধিকাংশ রাজনৈতিক দল সেটাকে স্বাগত জানিয়েছে। যদিও আমরা মনে করি যে ডিসেম্বর পর্যন্ত না যাওয়াটাই শ্রেয়, তারপর আমরা মনে করলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু ওনার যে আবার যে আপনার যে প্রেস সচিব,
যিনি সরকারের একজন কর্মচারীও বটেন, তিনি প্রধান উপদেষ্টার চাইতে উনি বড় মানে প্রমাণিত করার জন্য তিনি আবার বক্তব্য দিয়েছেন নির্বাচনটাকে আরও 6 মাস পিছিয়ে দেওয়ার জন্য। তো 3 দিন পরে যদি তিনি বলেন যে আরও 6 মাস পিছিয়ে দেওয়া যাবে, তাহলে ওনার সেই অধিকারটার মাত্রাটা কতটুকু এবং ওনার সেই এখতিয়ারের মাত্রাটা কতটুকু, এটাও আমাদের একটু জানার দরকার আছে। আমরা এইসব ব্যাপার নিয়ে আমরা একটা শঙ্কা প্রকাশ করছি এবং আপনার স্বৈর শাসকের আবার বিভিন্ন উইংসগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে। আপনি যদি প্রশাসনকে দেখেন, প্রশাসনের কোথাও কোনো কাজ করছে না, কেউ কোনো দায়িত্ব পালন করছে না, প্রত্যেকেই কেন যেন এক ধরনের মানে অচল অবস্থার মধ্যে আছে এবং কেউ হয়তো আতঙ্কের মধ্যে আছেন এবং কেউ হয়তো অতি উৎসাহী হয়েই আপনার কাজ করছেন না। দুইটার একটা হতে পারে, কারণ একটা মানে মনে হয় যে একটা শ্মশানের নীরবতা আপনার এই প্রশাসনের বিভিন্ন জায়গায় গেলে আপনি দেখবেন। কিন্তু তাই বলে যে কোথাও যে ঘুষ দুর্নীতি থেমে আছে সেটাও মনে করার কোনো কারণ নেই, সেটাও আবার চলছে। কিন্তু যেসব জায়গায় আঘাত করা দরকার, যেসব জায়গায় সংস্কার করা দরকার, সেসব জায়গায় কিন্তু সংস্কারগুলো হচ্ছে না। এতে করেই আমরা মনে করছি আর কি যে সরকার তার পথ হারিয়ে ফেলে চোরাবালির পথে যদি আপনারা যাওয়া শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জনগণের দুর্ভোগ বৃদ্ধি ছাড়া কিন্তু আমাদের সামনে আর আমরা কোনো আলো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা দেখছি যে ইতিমধ্যে 10টা সংস্কার কমিশন গঠন করা হচ্ছে, এখন আবার আরও সংস্কার কমিশনও গঠন করা হবে বোধ হয়। এটা কি পরিষ্কার হচ্ছে মানে বা সরকার কি একটু ডিলেমার মধ্যে আছে যে তার আসলে কি করা উচিত, কি করা উচিত না, কোন সংস্কার করা উচিত, কোন সংস্কার করা উচিত না, ইলেকশন করা উচিত কি করা উচিত না, বা সরকারের একটা অংশ কি রাজনৈতিক দল করার কথা ভাবছে কি না, সেগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা আমরা লক্ষ্য করছি। আপনি কি মনে করেন কোন কোন সংস্কার করতে হবে এবং করা উচিত, সেই বিষয়টার ব্যাপারে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা আসতে হবে। কেননা আপনি কি সেই আলাপ আলোচনা দেখছেন? সেই আলোচনাটা আমরা সেইভাবে দেখছি না, কিন্তু রাজনৈতিক দলের ভিতর থেকে সেই দাবি আছে। আর একটা হচ্ছে যে রাজনৈতিক দলের সম্মতি ছাড়া তো এই ধরনের সরকারকে এই সরকারের শক্তি তো রাজনৈতিক দল এবং যারা আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, এবং সেখানে কোনো যদি বিরোধ তৈরি হয় কিংবা দূরত্ব বাড়ে, তাহলে সরকার তো সামনের দিকে এগোতে পারবে না। অতএব সংস্কারের জন্য তাদেরকে সংস্কারে তারা একটা খসড়া দাঁড় করাতে পারে যেগুলো করেছে, এবং সেই খসড়াটা দ্রুত শেষ হওয়ার পরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কারের কোন অংশটা তারা করবেন। এ ব্যাপারে যদি একটা সর্বসম্মত সিদ্ধান্ত না হয়, তাহলে সেটা আগামীতে হয়তো বা র্যাটিফাই করার প্রশ্ন আসবে, বিভিন্ন প্রশ্ন আসবে, কীভাবে এই সংস্কারগুলোকে তারা করবে, গণভোট হবে কি হবে না, সেই সমস্ত প্রশ্নেও একটা সুনির্দিষ্ট মতৈক্যে পৌঁছতে হবে, এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জিনিস হচ্ছে যে সময়টা যদি যত দ্রুত হচ্ছে, মানে সময়টা যত বয়ে যাচ্ছে, তখন মানুষের ভিতরে এক ধরনের হতাশাও কিন্তু তৈরি হচ্ছে, যেটা সেলিম সাহেব যথার্থই বলেছেন যে মানুষের যে আকাঙ্ক্ষার তো আরও কতগুলো দিক ছিল। যেমন দ্রব্যমূল্য একটা বড় ব্যাপার, তো যেমন একজন রিক্সাওয়ালা, একজন ফেরিওয়ালা, সে তো আর চাকরি কোঠার বৈষম্যর জন্য আন্দোলনে শরিক হয়নি, সে তার জীবনমানের সমস্যার কারণেই সে কিন্তু শরিক হয়েছে। অতএব এই মুভমেন্টের পরে তার ভিতরে প্রশ্ন উঠেছে আমি কি পেলাম এবং আমি কি পাবো। অতএব সেখানে, এবং এটা খুব কঠিন কিছু না যে সিন্ডিকেটটা ভাঙ্গা যায় না এমন তো না, এবং কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য তো বাজারে আসতে পারে এবং তাতে ভোক্তারাও লাভবান হবে, কৃষকও লাভবান হবে। তো কিন্তু এই কাজটা কিন্তু সেইভাবে আমরা দেখছি না, এবং এর দৃষ্টান্ত আছে। এটা আমাদের পাশে পশ্চিমবঙ্গেতে কিন্তু কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য নিয়ে আসে, তাদেরকে সেই ধরনের ভেহিকলের ব্যবস্থা করা হয়েছে এবং মার্কেট করা হয়েছে। আমাদের দেশেও দু একটা কৃষক মার্কেট হয়েছিল, কিন্তু ওইটা হচ্ছে লোক দেখানো মার্কেট। তো এইটা একটা করা, গরিব মানুষ যারা মুভমেন্টে অংশ নিয়েছিল তাদের জন্য ন্যায্য মূল্যের পণ্য, এখানে টিসিবি থেকে ট্রাক যাচ্ছে, কিন্তু সেই ট্রাকে 200-300 লোক জড়ো হচ্ছে, সেখানে 50 জন পাওয়ার পরে কি 100 জন পাওয়ার পরে বাকিরা ফিরে যাচ্ছে, হতাশ হয়ে ফিরে যাচ্ছে। তো এইটা তো জনগণের সঙ্গে এক ধরনের তামাশার মতো হচ্ছে। তাহলে সুনির্দিষ্টভাবে কাট করে দেওয়া যেতে পারে এবং ন্যায্য মূল্যের দোকান হতে পারে টিসিবির নেতৃত্বে, সেটা হওয়াটা দরকার। অনেক জায়গায় এই রেশনিং সিস্টেমটা দরকার, যেখানে গরিব মানুষের বসবাস, স্বল্প আয়ের মানুষ, সেখানে রেশনিং সিস্টেম চালু হতে পারে। এই ধরনের সংস্কার, যদি গণমুখী সংস্কারটা কিন্তু দরকার, তা না হলে মানুষের ভিতর তো এক ধরনের ক্ষোভ, হতাশা হবে এবং কি পেলাম এই প্রশ্নটা সামনে বড় হয়ে আসবে, এবং সেই ক্ষোভ এবং হতাশা তো
কারণে আবার মানুষ রাস্তায় নামবে, বারবার আন্দোলন হবে, জীবন যাবে, এটা তো কারো কাম্য হতে পারে না। অতএব সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার। আর একটা হচ্ছে আলটিমেটলি তো যে জিনিসটা হয় কি, রাজনৈতিক দলগুলো জানেন যে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়, কিন্তু সেই সামাল দেওয়ার সেই আন্তরিকতা এদের থাকলেও, মানে এই ধরনের সরকারের অন্তর্বর্তী সরকারে থাকলেও কিন্তু তাদের সেই দক্ষতা নাই। সেই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। যেটা মিস্টার সাদাত হোসেন সেলিম শুরুর দিকে বলছেন, আপনাকে যদি জিজ্ঞেস করি এই সরকারের স্ট্রেংথ কি আর উইকনেস কি? এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা কি দেখেন না, সবচেয়ে বড় উইকনেসগুলো আপনার চোখে? এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আন্দোলনের ফসল তারা, এবং এই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো কপারেট করতে চাইছে, সহযোগিতার হাত তাদের প্রসারিত আছে। এটা হলো সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ। আর সরকারের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে তাদের দক্ষতার অভাব। এবং অনেক এক্সপেরিয়েন্সড লোকও তো আছে সরকারের, আছে, কিন্তু সেখানেও সমন্বয়টা হচ্ছে না। হ্যাঁ, এক্সপিরিয়েন্স লোক আছে কয়েকজন, এটা বলা যায়, হাত গোনা কয়েকজন, কিন্তু এখানে বাকিদেরকে আমরা চিনি না। মানে মিডিয়াতে এতদিন চাকরি করার পরেও আমরা দীর্ঘদিন তো তাদেরকে আমরা চিনি না, এবং কেন তাদেরকে নেওয়া হয়েছে, কি কারণ, সেগুলো নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। তো এই জায়গাটা তো ক্লিয়ার হওয়া উচিত। আর একটা হলো মানুষের একটা আস্থা দরকার, এবং সেই আস্থাটা কিভাবে আসবে? যেমন সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য অনেক সময় তো দৌড়ঝাঁপও দিতে হয়, জনগণের পাশে গিয়ে দাঁড়াতে হয়। তো সেই দাঁড়ানোর জায়গাটা হচ্ছে না কেন? রাষ্ট্র পরিচালনা কিন্তু টেবিল ওয়ার্ক না। একটা অংশ তাকে টেবিলে কাজ করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, আর একটা হচ্ছে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, জনগণকে নিয়ে আগাতে হয়, তার সমস্যা তার কাছে যেতে হয়। তো সেই কাজটা আছে, কিন্তু সেই কাজটা করার মতো লোক আমরা দেখছি না। তো টেবিল ওয়ার্ক তো আমরাই করে, কিন্তু রাজনীতিবিদদের সাথে পার্থক্য, দেশ চালানোর পার্থক্য হচ্ছে যে জনগণের সঙ্গে তাদের সমন্বয় করেই তাদেরকে অগ্রসর হতে হবে। সেইটা কিন্তু হচ্ছে না, এগুলো দুর্বলতার দিক। এমনি যে রাজনৈতিক দল করার একটা সরকারের কোনো একটা অংশের মধ্যে একটা চেষ্টা আছে বা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, আপনি কি সেটা? না, সেইটা হ্যাঁ, এটা তো একটা সে গুঞ্জন আছে, কিংবা সেই ধরনের তৎপরতা আছে। তাদেরকে, যারা সেই সঙ্গে যুক্ত, তাদেরকে স্পষ্ট করতে হবে। এবং যদি তারা স্পষ্ট করেন যে এই সরকার তো নির্দলীয় সরকার, এখানে নিরপেক্ষ সরকার, এখানে কোনো দল থাকবে না, তো যদি দল থাকে তাহলে সেলিম সাহেবও যেতে পারে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যেতে পারেন, মানে বিএনপিও যেতে পারে, অন্যরাও যেতে পারে, কিন্তু তারা সবাই তো আন্দোলনে ছিলেন। কিন্তু যেহেতু এটা দলনিরপেক্ষ সরকার, তো সেই জায়গা থেকে যদি তারা রাজনীতি করতে হয়, তাহলে আমার মনে হয় তারা বেরিয়ে এসে রাজনীতি দল করতেই পারে, কোনো আপত্তির কিছু নেই। কিন্তু একই সঙ্গে তারা সরকারে থাকবে এবং রাজনৈতিক দল করবে, তো সেই এবং সরকারে থাকার যে সমস্ত সুবিধাগুলো গ্রহণ করবে, সেটা বোধহয় গ্রহণযোগ্য হবে না, এবং তাতে এক ধরনের জনগণের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, এবং সেটা মোটেই উচিত হবে না। সাদাত হোসেন সেলিম? না, আমরা যে কয়েকবার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছেন। মানে আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার মতো মানে মানসিকতা, মানে কয়েকজন উপদেষ্টা দেখলাম যে তাড়াহুড়া করছেন, যে এটা মানে আমরা কিছু সংস্কার প্রস্তাব নিয়ে গিয়েছি, আমরা চেয়েছিলাম সেটা পড়ে শোনানোর জন্য, কিন্তু সেটা আপনারা রেখে যান, আমরা পরে দেখব। তারপরের মিটিংও একই অবস্থা, মানে 20-25 মিনিটের বেশি একটা রাজনৈতিক দল সময় পাচ্ছে না। তাইলে আমাদের তো অনেকগুলো কথা আছে, আমরা কথা বলতে মানে চেয়েছিলাম, আমরা সেভাবে কথা বলতে পারছি না। ইভেন আমরা যে আপনার ভারতের অপপ্রচার অথবা ভারতের একটা মানে হুমকির পরিপ্রেক্ষিতে আমরা যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে যেখানে যে বক্তব্যগুলো দিয়েছিলাম, সেখানে এক ধরনের তাড়াহুড়া, এবং আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যে কাজগুলো করা দরকার বলে আমরা মনে করছি, আমরা সেই কাজগুলোও কিন্তু আমরা তাদের দৃশ্যমান দেখছি না। আবার সবচেয়ে দুঃখ লাগে যেসব মানে উপদেষ্টাদেরকে আমরা জানি না, চিনি না, কখনো দেখিনি, হয়তো কয়েকজনকে দেখেছি, অধিকাংশ দেখিনি, তারা আমাদেরকে নসিহত করেন এবং তারা রাজনীতিবিদদেরকে কটাক্ষ করেন।
আমরা 17 বছর আমরা আপনার জীবন যুদ্ধে আমরা একদম জীবনকে আপনার তছনছ করে ফেলেছি আমরা এই সরিষার বিরুদ্ধে। সেই সময় তাদের কারো মুখ থেকে কোনো কথা শুনে দুই একজন হয়তো সুশীল মানে এই টকশোতে কথাবার্তা বলতেন, এর বাইরে কিছু না। কিন্তু তারা যখন রাজনীতিবিদদেরকে কটাক্ষ করেন তখন আমাদের দুঃখ লাগে না। এবং তারা মানে আমি এখনও বুঝতে পারছি না যে সংস্কারটা ওনারা বলতে কী বোঝাচ্ছেন। পৃথিবীতে সবচেয়ে বেশি দাম দিয়ে আমাদেরকে বিমানে টিকিট করতে হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বেশি, একটা সিন্ডিকেটের কারণে। আপনার সেই সিন্ডিকেটটা ওনারা ভাঙতে পারেন নাই, ওনারা ভাঙার কোনো চেষ্টা করেছেন বলেও আপনার মনে হচ্ছে না। আপনি ধরেন যদি কলকাতা থেকে বা দিল্লি থেকে যদি 50,000 টাকা বা 40,000 টাকা দিয়ে নিউ ইয়র্ক যাওয়া যায়, বাংলাদেশ থেকে সেটা 2 লাখ টাকা দিয়ে যেতে হচ্ছে। কী কারণে? এইটার পিছনে যৌক্তিকতাটা কী আছে এটা আমরা কেউ বুঝতে পারছি না। মধ্যপ্রাচ্যে একজন শ্রমিক যদি ভারত বা পাকিস্তান থেকে যায় তাকে টিকিট ভাড়া দিতে হয় 30,000 টাকা, বাংলাদেশে দিতে হয় 1 লক্ষ টাকা। মধ্যপ্রাচ্যে যদি একজন ভারত বা পাকিস্তান বা শ্রীলঙ্কার একজন অভিবাসী যায় তাহলে তাকে দিতে হয় হয়তো সর্বোচ্চ 50,000 টাকা বা তার চাইতেও কম। কিন্তু আমাদের দেশে 5 লক্ষ টাকার নিচে এসেছে। এই সিন্ডিকেটগুলো কেন ভাঙতে পারছেন না? এখানে ধরেন আপনার ডক্টর ইউনূস সাহেব আপনার একটা লবি করেছেন এয়ারপোর্টে 15 টাকা দিয়ে কফি খেতে পারবেন। 15 টাকা দিয়ে কফি খেতে চাচ্ছেন না, তারা যে মর্যাদাটা চাচ্ছেন, একটা একজন আপনার প্রবাসী নাগরিক মারা যাওয়ার পরে তার লাশটা আনতে যে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে সেটা চিন্তারও বাইরে। আমাদের দূতাবাসগুলো এক একটা সম্রাট বাবর আকবরের মতো তাদের মনোভাব। একজন কর্মচারী যে সেও নিচে সম্রাট শাহজাহান মনের নিচে মনে করে না। সেখানে প্রবাসীরা এতটা হেনস্থ হচ্ছেন, আপনারা সেখানে কোনো সংস্কার করতে পারছেন? সেখানে একটা পাসপোর্টের জন্য, একটা ভুলের জন্য দিনের পর দিন সেখানে আপনার করতে হচ্ছে। বিদেশে বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা পৃথিবীর দেশ যারা মধ্যপ্রাচ্যের মধ্যে আপনার শ্রমিক সরবরাহ করে বা যায়, তাদের একটা ডাটা থাকে তারা কবে যাচ্ছে এবং কবে ফিরছে। একদম পাকিস্তানের একজন নাগরিক যদি সেখানে 50,000 টাকা পায়, বাংলাদেশ পায় 10,000 টাকা। কেন? এই ব্যাপারটাও নিয়েও বাংলাদেশের এই কারো কোনো মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। আমাদের এখান থেকে অনেক নারী শ্রমিক যাচ্ছে, যাওয়ার পরে তারা কতজন ফিরে আসছে, কতজন সেখানে মানে ভিক্ষাবৃত্তি করছে, এই ব্যবস্থাপনাটা নেই। আপনারা তো ওইসব জায়গায় আঘাত করেন, আপনারা তো সংস্কার করতে চাচ্ছেন। আপনাদের উপলব্ধি করতে দেন, আপনারা আমাদেরকে আশ্বস্ত করতে দেন যে আপনারা সংস্কার করার জন্য যোগ্য জায়গা আছেন, আপনারা চেষ্টা করছেন। আপনারা তো এখন কোনো রাজনৈতিক চাপের মধ্যে নাই, আপনারা তো কোনো একটা লুণ্ঠনের জায়গার মধ্যে নাই, আপনারা তো কোনো পরিবারের কাছে জিম্মি নয়। তাইলে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না কেন? তাহলে সেখানে আমাদের এই সংখ্যাটা অমূলক নয়। আর যেটা মানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দল গঠিত হবে প্রকাশ্যে, এবং সেই রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে সরকারের অনেকগুলো উপদেষ্টা। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা বলতেছি যে তাহলে সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা হারিয়ে ফেলবেন। আমরা কিন্তু আন্দোলনে সিজন রয়ে গেছি। আমরা শেখ হাসিনার মতো একটা নরপিচাস, রক্তপিপাসু, ফ্যাসিস্ট এবং আপনার স্যাডিস্ট এবং আপনার একটা মানসিক রোগী বিরুদ্ধে আমরা যখন জীবন বাজিয়ে রেখে লড়াই করতে পারছি, আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে আমাদের কোনো দ্বিধা হবে না। আমরা কিন্তু বেশিক্ষণ, অনেকে বলছে যে দেখুন আমরা তো মানে ফুটবল যদি আপনার একটা খেলা ধরেন, আমরা 90 মিনিটের খেলার মধ্যে 88 মিনিট পর্যন্ত কিন্তু আমরা গোলশূন্য অমীমাংসিত রেখেছি। আমরা গোলশূন্য অমীমাংসিত রেখেছি। একজন স্ট্রাইকার নেমে এসে হয়তো গোল দিয়ে ফেলেছেন, তার মানে সমস্ত এই কৃতিত্বটা কিন্তু স্ট্রাইকারের নাই। আমরা 88 মিনিট পর্যন্ত খেলে আমরা পরাজয়টাকে ঠেকিয়ে রেখেছি। কেমন টিম করলেন আপনারা? স্ট্রাইকার নাই আপনাদের টিম? না, একজন বদলি স্ট্রাইকার। আমরা গোল দিতে পারি নাই, কিন্তু গোল খাইও নাই। কিন্তু এখন যেমন মনে করেন একটা অংশ মনে করছেন যে তারা কটাক্ষ করে বলছেন যে আপনারা পারেন নাই, আপনারা করেন নাই, আপনারা পারলেও মুখ দিয়ে করতে পারতেন। আমরা সব কিছু করেছি। আমি আবু সাইদ ভাইয়ের সাথে একদম সম্পূর্ণ একমত। একজন রিক্সাওয়ালা, একজন গার্মেন্টস শ্রমিক, একজন ক্ষুদ্র দোকানদার, একজন কৃষক, তারা জীবন কিন্তু তারা ওই কোটা আন্দোলনের জন্য দেয় নাই। তারা কিন্তু ওই আপনার বিসিএস চাকরির জন্য দেয় নাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদেরকে আমরা মনে করতাম যে তারা ফার্মের মুরগি, তারা দেখিয়ে দিয়েছে তারা কতটা দেশপ্রেমিক। তারা কিন্তু ওই চাকরির জন্য যায় নাই, তারা কিন্তু একটা সুন্দর একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তারা গিয়েছে। আমরা কিন্তু সমস্ত জাতিকে 15 বছর পর্যন্ত মানসিকভাবে প্রস্তুত করতে পেরেছি। আমরা কিন্তু 15 বছর পর্যন্ত এই জাতি, আমরা এই যে শেখ হাসিনার মুখোশ উন্মোচন করতে পেরেছি। আমরা কিন্তু 15 বছর যাবৎ তার লুণ্ঠনের ইতিহাস কিন্তু আমরা তুলে ধরেছি। আমরা কিন্তু তাদের মনোজগতের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার বীজ আমরা বপন করতে পেরেছি। সেই আকাঙ্ক্ষার বীজটাকে আপনার আগ্নেয়গিরির অগ্নুপাতের মতো হঠাৎ করেই একটা হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে হয়। এই যে আসাদ কয়দিন আগে পালিয়ে গেছে, এটা সে পালিয়ে যাবে এটা আমরা জানতাম, একদিন না একদিন পালাতে হতো।
পৃথিবীর কোনো স্বৈরশাসক কিন্তু তার আপনার চিরজীবন ক্ষমতা থাকে না, যেটা আওয়ামী লীগ মনে করতো যে মানে কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতা থাকবে। এখন অনেক মানে ব্যবসায়ী যারা আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছেন, যারা মেয়র হয়েছেন আপনার বিনা কারণে ব্যবসা করতে গিয়ে তারা বলছেন যে আমাদের পক্ষে আসলে রাজনীতিতে জড়িত হওয়া ঠিক না। এটা তো মনোজগতে আমাদের রাজনীতিবিদদের একটা সংস্কার কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু যখন দেখছি যে সালমান রহমানের মতো লোকেরা 75 বছর বয়সে দাড়ি কামিয়ে পালিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা রাজনীতিবিদ হিসেবে আমরা মনে করছি যে না, এই পরিণতি আমাদেরও হতে হবে। আমরা কিন্তু নিজেরা কিন্তু সংশোধিত হচ্ছি, নিজেদের মধ্যে একটা সংস্কার চলে আসছে আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি অনেকের সাথে কথা বলে দেখছি, যেমন আপনার উত্তরের মেয়র যে আতিক, ব্যবসা করতেন ভালো, গান টান গাইতেন, গান বাদ্য নিয়ে উনি একটা সুন্দর জীবনযাপন করতেন। হঠাৎ করে ওনার কি শখ হলো, মেয়র হলো, এখন দেখেন পালিয়ে বেড়াচ্ছে বা জেলে আছে, আছে, সেখান থেকে তার কান্না শোনা যাচ্ছে। ওই যে ব্যাংকের মালিকরা তারা ভালোই ব্যবসা করতেন, ভালো আছেন, ঠিক আছে, সরকার যে সুযোগ সুবিধা নেওয়ার জন্য সেই সুবিধাই নেন, অতটাই নেন, কিন্তু ওনারা একদম জীবন মানে শেখ হাসিনা মরণ, শেখ হাসিনা মূল্য, শেখ হাসিনার সাথে আসি, যে বাঁচলেও শেখ হাসিনার সাথে আছে, এসব কথাবার্তাগুলো বলে আজকে বোঝা যাচ্ছে যে রাজনীতিটাকে অপবিত্র করে দিয়েছেন এবং আমাদেরকেও একটা শিক্ষা দিয়ে দিয়েছেন যে না, ভবিষ্যৎ রাজনীতি কিন্তু এইরকম হবে না, হতে পারে না, এটা মানুষ কিন্তু এটাকে মেনে নেবে না। এবং এই জন্যই তো আমরা মানে চাচ্ছি যে আসলে মানে নির্বাচন যতটা প্রলম্বিত হবে, ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে ভিন্ন ভিন্ন সমস্যার সৃষ্টি হবে, যে সমস্যাটা মোকাবেলা করার মতো শক্তি সরকারের নাই। একজন বক্তা বলছেন যে তাতে একটা বিশেষ রাষ্ট্রীয় কারণে এই 2 ছাত্রনেতাকে সারা রাত জেগে থাকতে হয়েছেন, তারপর তারা একটা মিটিংয়ে এসেছেন। তো এই ছাত্রনেতারা তো সারা রাত জেগে থাকার কথা না, তারা তো সরকারের অংশ না, তার মানে তাদেরকে সরকারের অংশ গ্রহণ করে ফেলছেন এবং তাদের উপর নির্ভরশীল হচ্ছেন। কারণ আপনার তো মানে আপনার তো জনগণের সাথে সম্পৃক্ততা নাই, আপনি ওইভাবে সম্পৃক্ততা সারা জাতির সাথে করেন। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু সমস্বরে আমরা বলছি যে আমরা এই সরকারের পক্ষে আছি, আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমরা বলছি আমরা বুক চিতিয়ে সরকারকে আমরা রক্ষা করব, আমরা বলছি যে আমরা প্রয়োজনে এই সরকারকে রক্ষা করার জন্য যেই কোনো রকমের আপনার ঝুঁকি আমরা নেব, কিন্তু সরকার সেই যেটা জায়গাটাকে থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। কয়েকজন উপদেষ্টা বলছেন যে ওনাদের যাচ্ছে যে দ্রুত নির্বাচনের জন্য, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, এই জাতীয় উল্টাপাল্টা কথাবার্তা বলে আমাদের মনোবেদনাটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন। সেখান থেকে আমরা বলবো যে যে উপদেষ্টা মণ্ডলী আছে, এখনও সময় আছে, কিছু কিছু উপদেষ্টাকে আপনি দয়া করে বাদ দেন, যারা মানে কাজ করতে পারছেন না। আপনার একজন আমলা সচিব প্রায় টকশোতে বলেন যে 100 ইবলিশকে একসাথে করলে একটা সচিবের বুদ্ধির কাছে কিছু না, ওই ইবলিশ 100 ইবলিশ পরাজিত হবে। তো একজন সচিবকে বা একটা মন্ত্রণালয়কে পরিচালনা করা একটা বাচ্চার খেলা না এটা, বা একটা ওই যে মানে বুড়ো বয়সে নাতিদের সাথে খেলাধুলা না, এটা একটা কঠোরতম কাজ। এই কঠোরতম কাজ করার জন্য কঠোরতম লোকটাকে আপনার পছন্দ করেন, তাকে সিলেক্ট করেন, তাকে সিলেক্ট করে এনে তাকে তার জায়গায় বসান, তাকে জবাবদিহিতার আওতায় আনেন। এটা কেমন একটা মানে উপদেষ্টা মণ্ডলী, মানে এটা মানে নড়েও না চড়েও না, কথাও বলে না, তারপরে কাজও করে না, স্থবির মন্ত্রণালয়, শ্মশানের নীরবতা সচিবালয়ের মধ্যে, এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। কারণ এটার সাথে সাথে সমস্যাটা কী হচ্ছে, সমস্যা হচ্ছে যে ঢাকা শহর আপনার একদম একটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। আপনার যোগাযোগ উপদেষ্টা আপনি একদম মানে যুদ্ধকালীন অবস্থা ঘোষণা করে আপনি এলিভেটেড এক্সপ্রেসটা শেষ করে দেন, আপনি আপনার কমলাপুর থেকে আপনার দ্রুত টঙ্গী পর্যন্ত রেল লাইনের ব্যবস্থা করে দেন, আপনি কিছু কাজ করেন যেগুলোতে আপনি আপনার জনদুর্ভোগটা আপনি কমাবেন। আপনি প্রয়োজনে মানে জোর বেজোর গাড়ির সংখ্যা নির্ধারণ করে আপনারা ঢাকা শহরটাকে সচল করেন, কিছু একটা করেন, কিছু না করে ওই 10টা 5টা পর্যন্ত অফিস করে বাকি সময়ে এসে পরিবারের সাথে বা নাতি নাতকরের সাথে সময় কাটানোর জন্য তো জাতি আপনাদেরকে আপনার দায়িত্বটা দেয় নাই। আমরা তো সেটাই মনে